শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত ও আত্মীয় হওয়ায় তরুণ অফিসারদের ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান, নিজেও ছিলেন হতাশ। এবং সর্বশেষ জানাবো ২১ আগস্ট গ্রেনেড হামলা, ভেন্যু পরিবর্তনেই মূল রহস্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত ও আত্মীয় হওয়ায় তরুণ অফিসারদের ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান, নিজেও ছিলেন হতাশ। গত ২ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যখন শিক্ষার্থীদের নেতৃত্বাধীন মাসব্যাপী বিক্ষোভের ফলে সৃষ্ট ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছিল। দেশের চলমান পরিস্থিতি নিয়ে ২ আগস্ট কর্মকর্তাদের বক্তব্য দিতে এক বৈঠক ডাকেন সেনাপ্রধান। অফিসারদের ক্ষোভ প্রশমিত করতে সেনাপ্রধান বলেন, যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতার হস্তান্তর ঘটে তবে আমাদের দেশ কেনিয়া বা অন্যান্য আফ্রিকান দেশের মতো হতে পারে। ধৈর্য ধরার পরামর্শ দিয়ে জেনারেল বলেন, ১৯৭০ সালের পর আমাদের দেশে এমন গণবিক্ষোভের অভিজ্ঞতা আর হয়নি, সুতরাং এটি একটি অনন্য কেস। আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে, কিন্তু ততক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতর অনেক কিছু ঘটে গেছে। বৈঠকটি তরুণ অফিসারদের ক্রোধের মধ্য দিয়ে শেষ হয়। এর মধ্য দিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার অপসারণের দাবি মেনে নিতে বাধ্য হন। ৩ দিন পর ৫ আগস্ট শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে চড়েন, যেটা তাকে ভারতীয় সীমান্ত পেরিয়ে আগরতলায় নিয়ে যায়, যেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-১৩০ পরিবহন উড়োজাহাজ অপেক্ষমান ছিল। সেটা শেখ হাসিনাকে দিল্লির উপকণ্ঠের হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যায়। জেনারেল ওয়াকারুজ্জামানের অবস্থান ছিল অস্বস্তিকর, কারণ তিনি শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং শেখ হাসিনার আত্মীয় ছিলেন। বিষয়টি সম্ভবত তাকে অস্থিতিশীল পরিস্থিতির সম্পর্কে আরও সতর্ক করে তুলেছিল। অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলা এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য বিশৃঙ্খলার মধ্যে সেনাবাহিনী মোতায়েন যৌক্তিক হিসেবে তুলে ধরতে সেনাপ্রধান বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভালো পারফর্ম করেছে এবং ১৭১৯ রাউন্ড গুলি ও ১৪,০০০ রাউন্ড ফাঁকা গুলির নিক্ষেপ এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে ৩১টি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে। আলী হায়দার ভুইয়া নামে এক তরুণ মেজর সেনা মোতায়েনের সময়ে সেনাবাহিনীর কর্মকাণ্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তার যুক্তির সমর্থনে মেজর ভুইয়া পবিত্র কোরআনের ২টি আয়াত উদ্ধৃত করে জুলুমের বিরুদ্ধে অতি শিগগিরই সাহায্য কামনা করেন এবং জুলুমে জড়িত না হওয়ার আহ্বান জানান। জুনিয়র অফিসারের এমন কথার প্রেক্ষিতে জেনারেল ওয়াকারুজ্জামান আমিন বলে প্রতিক্রিয়া জানান। একজন নারী অফিসার মেজর হাজেরা জাহান সেনাবাহিনীর প্রতি জনগণের ক্রমবর্ধমান ক্ষোভ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সন্তান হারানোর বেদনা এবং ন্যায় বিচারের প্রয়োজনীয়তা উল্লেখ করেছিলেন। জেনারেল ওয়াকারুজ্জামান তার কথার সাথেও সম্মত হন। ২১ আগস্ট গ্রেনেড হামলা, ভেন্যু পরিবর্তনেই মূল রহস্য। আজ ২১ আগস্ট ২০০৪ সালের এই দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বোমা হামলা হয়। তখন ক্ষমতায় ছিল বিএনপি। সেই সময়কার পত্রপত্রিকা ও আওয়ামী লীগের প্রচার যন্ত্রের দাপটে কোণঠাসা হয়ে পড়ে বিএনপি। ফলে ২১ আগস্ট কেন ঘটেছিল আর এর নেপথ্যে কার হাত ছিল সেটা শত চেষ্টা করেও প্রকাশ করা যায়নি, কিংবা যতটুকু প্রকাশ করা হয়েছিল তা বিশ্বাস করানো যায়নি। এর মধ্যে গোয়েন্দা সংস্থার জজমিয়া নাটক এমনভাবে হাজির করা হলো যাতে জনগণ রীতিমতো বিভ্রান্তিতে পড়ে গেল। এর ভেতর দিয়ে বিএনপি জোট সরকার প্রধান এবং হাওয়া ভবনকে দাঁড় করানো হয় আসামির কাঠগড়ায়। আমি তখন দৈনিক দিনকাল পত্রিকায় নিউজ এডিটর থাকার কারণে ২১ আগস্টের অনেক বিষয় খুব কাছ থেকে প্রত্যক্ষ করার সুযোগ হয়। বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য সে সময় দেশি ও আন্তর্জাতিক একটি চক্র সক্রিয় হয়ে ওঠে। এরই অংশ হিসেবে ওই বছরের ২১ মে সিলেটের হযরত শাহজালালের মাজার এলাকায় ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলা হয়। মাত্র ৩ মাসের মাথায় হামলা হয় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে। দেশের ইতিহাসে যে কয়টি কলঙ্কজনক ঘটনা ঘটেছে তার মধ্যে ২১ আগস্টের গ্রেনেড হামলা অন্যতম। ওই ঘটনায় শেখ হাসিনা অক্ষত থাকলেও নিহত হন আওয়ামী মহিলা লীগের সভানেত্রী আইভি রহমান সহ ২২ নেতাকর্মী। ২১ আগস্টের ঘটনার আগে পরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করলে জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠবে সেদিন এই ষড়যন্ত্র কেন হয়েছে, কারা করেছে, কারা এই ঘটনায় লাভবান হয়েছে। স্বাধীনতার পর থেকে গুলিস্তানে আওয়ামী লীগের অফিস পাড়া বরাবরই ছিল তাদের কর্মী বাহিনীর নিয়ন্ত্রণে।
ভিন্ন মতের লোকেরা ওই এলাকায় চলাফেরা করতে সাহস পেত না। তার উপর তৎকালীন বিএনপি সরকারের পতনের দাবিতে আওয়ামী লীগের বেশ জোরালো কর্মসূচি চলার কারণে তাদের কর্মী বাহিনীর পদভারে থাকত জমজমাট। কাজেই বাইরের কারো পক্ষে আওয়ামী লীগের দুর্গে গিয়ে বোমা হামলা চালানো ছিল একেবারেই অসম্ভব। সেদিনের ঘটনা বিশ্লেষণে আমরা দেখি, প্রথমত 21 আগস্ট শেখ হাসিনার সমাবেশে হামলার ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে অবশ্যই অত্যন্ত ভয়ঙ্কর এবং নৃশংস ঘটনা। এমন একটি ঘটনা পূর্ব পরিকল্পনা ও নিখুঁত নিশানা ছাড়া কিছুতেই সম্ভব নয়। নিখুঁত পরিকল্পনার জন্য সমাবেশের ভেন্যু, সভা মঞ্চের স্থান সম্পর্কে হামলাকারীদের কাছে স্বচ্ছ ধারণা থাকতে হবে। তাদের জানা থাকতে হবে কোথায় কোন স্থানে আওয়ামী লীগের সমাবেশ হবে। সেভাবেই তারা তাদের হামলার নিখুঁত পরিকল্পনা সাজাবে। এটাই অপরাধ বিজ্ঞানের নিয়ম। দ্বিতীয়ত, সমাবেশ হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে। মাত্র 2 থেকে 3 ঘন্টা আগে সমাবেশের স্থান পরিবর্তন করা হয় বঙ্গবন্ধু এভিনিউতে। এই অল্প সময়ে কোনো সন্ত্রাসী গ্রুপের পক্ষেই এমন হামলার সম্ভব নয়। তাছাড়া মুক্তাঙ্গনের পরিবর্তে বিবি এভিনিউতে সমাবেশের কথা জানাজানি যখন হয়, ততক্ষণে ওই এলাকায় দলের নেতাকর্মীদের ভিড় জমে। এই ভিড়ের মধ্য দিয়ে বাইরে থেকে কারো পক্ষে বোমা বহন করে সেখানে নেয়া, রেকি করা এবং হামলা চালানো এসব কল্পনাতীত। তৃতীয়ত, হামলাকারীদের রেকি করার বিষয়টি উঠে আসে প্রথম আলো পত্রিকার 2018 সালের 21 আগস্ট সংখ্যায়। সেখানে কয়েকজনের জবানবন্দির আলোকে যারা যেভাবে পরিকল্পনা ও হামলা করেছিল শিরোনামে একটি প্রতিবেদনে বিস্তারিত রিপোর্টের একটি লাইন, হামলার আগের দিন 20 আগস্ট কাজল ও আবু জান্দাল বঙ্গবন্ধু এভিনিউ গিয়ে এলাকা পর্যবেক্ষণ করে আসেন। পুলিশের কাছে দেয়া তথ্য মতে আবু জান্দাল এবং কাজলির সমাবেশে প্রথম গ্রেনেড ছুড়ে মারে। এখন প্রশ্ন হলো, 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশের জন্য নির্ধারিত স্থান ছিল ঢাকার মুক্তাঙ্গন। রাজধানীতে একটি সমাবেশ করার জন্য ভেন্যু হিসেবে মুক্তাঙ্গন বরাদ্দ চেয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ নিয়ম অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশনে আবেদন জানায়। সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ সমাবেশের জন্য মুক্তাঙ্গন বরাদ্দও দিয়ে দেয়। সিটি কর্পোরেশন থেকে ভেন্যু হিসেবে মুক্তাঙ্গন বরাদ্দ পেয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন মুক্তাঙ্গনের সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি চেয়ে 2004 সালের 17 আগস্ট ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার বরাবর আবেদন করেন। আবেদনপত্রে বিষয় হিসেবে লেখা হয়, 21 আগস্ট 2004 মুক্তাঙ্গনে ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি প্রসঙ্গে। চিঠিতে স্পষ্ট করে লেখেন যে সমাবেশ হবে জিপিও পার্শ্বস্থ মুক্তাঙ্গনে। 19 আগস্ট পুলিশ কর্তৃপক্ষ মুক্তাঙ্গনের সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি দেয়। ওই সময়ে বেশ গরম থাকায় সমাবেশে আগতদের জন্য সিটি কর্পোরেশন সুপেয় পানির ব্যবস্থা করে। পুলিশ মুক্তাঙ্গন ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে, কারণ মাত্র 3 মাস আগে সিলেটে বাংলাদেশের ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর বোমা হামলা হয়। এই ঘটনার কারণে বিএনপি সরকার এমনিতেই বিব্রতকর অবস্থায় ছিল। 21 আগস্ট দুপুর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বিঘ্নের সমাবেশে যোগ দেয়। ওই দিন দুপুর 2টা পর্যন্ত সবাই জানে সমাবেশ হবে মুক্তাঙ্গনে। পুলিশ ও সাংবাদিকদের অনেকে মুক্তাঙ্গনে অবস্থান নেন। কয়েকটি মিছিলও এসে জড়ো হয় সেখানে। কিছুক্ষণ পর হঠাৎ করে মুক্তাঙ্গনের সমবেত আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে রওনা হন বঙ্গবন্ধু এভিনিউয়ের দিকে। এরই মধ্যে খবর আসে সমাবেশ মুক্তাঙ্গনে হচ্ছে না, সমাবেশ হবে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের অফিসের সামনে। সেখানে ট্রাক দিয়ে তাৎক্ষণিক অস্থায়ী সভা মঞ্চও তৈরি করা হয়। মুক্তাঙ্গন থেকে পুলিশ ও সাংবাদিকরাও ছুটতে থাকেন বিবি এভিনিউয়ের দিকে। ততক্ষণে বিবি এভিনিউ দলীয় নেতাকর্মীদের ভর্তি হয়ে যায়। ফলে পুলিশ এবং সাংবাদিকদের অনেকে সভা মঞ্চের কাছে পৌঁছাতে পারেনি। দেখা যাচ্ছে সমাবেশের দিন দুপুরবেলা সমাবেশের স্থান পরিবর্তন করে নেওয়া হয় বিবি এভিনিউতে। হামলাকারী জঙ্গিরা কিভাবে জানলো আওয়ামী লীগের সমাবেশ পল্টনের মুক্তাঙ্গনের পরিবর্তে বঙ্গবন্ধু এভিনিউতে হবে? জঙ্গিরা মুক্তাঙ্গন রেখে গ্রেনেড হামলা চালাতে বঙ্গবন্ধু এভিনিউ রেকি করলো কেন? কে জঙ্গিদের ভেন্যু পরিবর্তনের তথ্য দিয়েছে? 2 দিন আগে সাইদ খোকন নেত্রীকে জানান। 2021 সালের 20 আগস্ট শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে 21 আগস্ট গ্রেনেড হামলা স্মৃতির পাতা থেকে জানা অজানা
একটি কথার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। সাইদ খোকন সভায় অন রেকর্ড বলেছেন, 2004 সালের 21 আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার 2 দিন আগে এই ধরনের হামলার আশঙ্কার কথা তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে জানানো হয়েছিল। তিনি বলেন, নেত্রীর সাংগঠনিক সফর শেষে সুধার সদনে বিশ্রাম করছিলেন। কারো সঙ্গে তিনি দেখা করছিলেন না। রাত তখন 10টা। আমি সুধা সদনে উপস্থিত হই। সুধা সদনের দোতলায় দেখা হলো। বললাম, সম্ভাব্য হামলার বিষয়ে একটি আশঙ্কাজনক বার্তা দিতে আব্বা পাঠিয়েছে। একটি হামলা চূড়ান্ত হয়েছে। সূত্রমতে এই হামলাকারী ঢাকার ভেতরে চলে এসেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।